নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি পাপলু দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের শিরোনাম। সোনাই ধনেহরি পাইপলাইনে গ্যাস লিক, এলাকায় তীব্র আতঙ্ক। মহিলাদের অতিরিক্ত 10,000 টাকা করে প্রদান করা হবে বললেন মুখ্যমন্ত্রী। হুজাইএফের গ্রেপ্তার ঘুষখোর লাট মণ্ডল। প্রশ্নপত্র কাণ্ডে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে শাস্তি প্রদান সহ কর্মকর্তাদের পদত্যাগের দাবি আকসার। এবারে সংবাদ বিস্তারিত। ফের সোনাই ধনেহরি পাইপলাইনে গ্যাস লিক হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে শুক্রবার বিকালে ওএনজিসির পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেডের কাজের সময় এই অঘটন ঘটে। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় এলাকা, তবে পাইপলাইন গ্যাস লিক হওয়ার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ছুটে আসেন স্থানীয় জনগণ। এলাকাবাসী জানান, ধনেহরি ওএনজিসির বাইরে জেসিবি দিয়ে কাজ করার সময় পাইপলাইন লিক হয়, যার ফলে গ্যাস নির্গত হতে থাকে। সংশ্লিষ্ট কর্মীদের অসাবধানতায় এই রকমের ঘটনা ঘটেছে। জনগণ ঝুঁকির মুখে ঠেলে দিয়ে ওএনজিসির এসব কাজ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন জিপি সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম সহ এলাকার লোকেরা। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনাই থানার পুলিশের দল ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বর্তমানে লিক হওয়া পাইপলাইন গ্যাস বন্ধ করার চেষ্টা করছেন স্থানীয় কর্মীরা। ঘন্টা আগে হঠাৎ ফোন গেছে যে এখানে আগুন লেগেছে। ফটাফট আইসি, আইয়ে দেখছি যে অনবরত মানে মেঘর মানে বা জলের পাইপ বাস মারলে যেরকম হয় আর কি, ওরকম এলাকা পুরা একবারে জুড়িয়া গ্যাস যার। কিন্তু দেখা যায় এখানে কোনো মানুষ নাই, সব মানুষ বাকি গেছে এখানে যে কাজ করা আসলো। আমরা দাবি হইল আজকে এখানে যে পাইপটা বাস্ট মারছে এটা তারা কাজ করতে পারতো না। দরকার লাগলে আমরা শোনাইতে না এফআইআর করবো, আগামীকাল আমরা কোর্টে এফআইআর করবো। যে গতদিন জুনাবাড়িঘাট পার্ট 2 একটা সেম ঘটনা হয়েছে, হওয়ার পরে তারা সেফটি দিতে পারছে না, পরে গিয়া বহুতটা করিয়া শেষ করছিল। এখন দেখা যায় আজকে সেম ঘটনা হয়েছে। যখন ঘটনা হয়েছে সব মানুষ বাকি গেছে, আর যখন শেষ হয়ে গেছে তখন তারা মানুষ ইয়া কয় আমরা এই করতাম সেই করতাম। এখন দেখা গেছে আমরা গাঁওর মানুষ সুরক্ষিত নাই, বিলকুল সুরক্ষিত নাই। আমরা ডিসির কাছে অনুরোধ করি, আর ওএনজিসির কাছে কইলে ওএনজিসি কয় আমরা তো কিছু জানি না, ওএনজিসি কিছু জানি না। এটা হইলে একটা এজিসিএল কোম্পানির কাছে আমরা দিয়া দিছি। এজিসিএল কোম্পানির সে আছে না আছে এটা আমরা আজ পর্যন্ত জানি না। আমরা এজিসিএল কোম্পানি আমাদের গ্রামাঞ্চল লোকে বইতে লাগবো, দস্তুর মতো আমরা লোকে এগ্রিমেন্ট করতে লাগবো। এগ্রিমেন্ট করিয়া আমরা গাঁওর মানুষের সেফটি দিতে লাগবো। ইন ফিউচারে যদি কোনো ঘটনা হয়, যদি সেই ঘটনা তারা লাইবিলিটি হইব, আমার গাঁওর মানুষ যদি মরে তারা লাইবিলিটি হইব, আমার গাঁওর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সমস্ত লাইবিলিটি হইব। অন্যথায় আমরা যদি কিছু করা লাগে আমরা রাস্তাত বই দিব। এখন আমরা মৌতর সময় গেছে, এখান থেকে একটা বাগজান হয়ে যাব, কিছুদিনের মাঝে একটা বাগজান হয়ে যাব। বাইরের 3 কোম্পানি ইয়া কাজ করে, আমরা ওয়েলকাম জানাই, আর অসুবিধা নাই, কিন্তু আমরা সেফটি দিয়ে কাজ করতে লাগবো। আজকে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি রাখি, আর আমরা এখানে যেটা পাইপ বাস্ট হয়েছে এই পাইপটা আমরা মেরামতি করতে দিতাম না। দস্তুর মতো আমরা লোকে এই গভর্নমেন্ট সরকারকে বইতে লাগবো। এজিসিএল কোম্পানির বস কে আছে আমরা গতদিন একটা দাবি রাখছিলাম যে এজিসিএল কোম্পানি এখানে একটা কাউন্টার করুক, একটা অফিস করুক। এই অফিসের মারফতে আমরা কোনো সুবিধা তারা জানাইতাম পারমু। এরপরে তারা হিন্দিভাষী মানুষ, আমরা বেঙ্গলি মানুষের মত কথা বুঝে না তারা। আমরা বেঙ্গলি মানুষ কমপক্ষে 5-6 জন এখানে অ্যাপার্টমেন্ট দেও, অ্যাপার্টমেন্ট দিয়া তারা এখানে রাখুক, কাউন্টার বানাইয়ে রাখুক, অফিস বানাইয়ে রাখুক। আমরা সুবিধা তারা জানাইতাম পারবো। অন্যটা তারা এখানে কোনো মুহূর্তে কাজ করতে পারতো না। এটা আমরা মেইন দাবি। আজকে এফআইআর করবো, আজকে সোনাইটারত আমরা এফআইআর করবো। আমরা সেফটি লাগে। আজকে আমরা মেমোরেন্ডাম দেওয়া আছে, ডিসি রে দেওয়া আছে, আমরা জিএম রে দেওয়া আছে, আমরা ডিসি রে দেওয়া আছে। আমাদের কাছে কপি আছে যে আমরার মানুষ শ্বাসরোগে গত কয়েকদিন তারা একটা কেমিক্যালের গন্ধে এই এলাকার মানুষ একটা আতঙ্কত আসলা। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগের ঘোষণা করা বাজেটের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,
বেংকক ঋণ উভতাই দি মহিলাসকলক NOC প্ৰদান কৰাৰ কথা এই বাজেটত কোৱা হৈছে। এই বাজেটত এটা অত্যন্ত ডাঙৰ পদক্ষেপ লোৱা হৈছে যে অসমত 30 লাখ আত্মসহায়ক গোটত মহিলা সদস্য আছে, 3,27,000 গ্ৰুপ আছে। তাৰ পৰিৱৰ্তে প্ৰায় 39 লাখ আত্মসহায়ক গোটৰ সদস্য আছে। প্ৰতিগৰাকী মহিলাকে এই বছৰ আমি 1000 টকা প্ৰদান কৰিম, যাতে তেওঁলোকে এটা হোম বেছ এণ্টাৰপ্ৰাইজৰ কল্পনা কৰে। কোনোবাই মৌ পালনৰ কথা ক'ব, কোনোবাই কুকুৰা পালনৰ কথা ক'ব, কোনোবাই গাহৰি পালনৰ কথা ক'ব, কোনোবাই সৰু দোকান এখন দিয়াৰ কথা ক'ব। সেই প্ৰজেক্ট ৰিপৰ্টটো অহাৰ লগে লগে বিত্তমন্ত্ৰী ডাঙৰীয়ানীয়ে প্ৰত্যেকগৰাকী মহিলাকে আৰু 10,000কৈ টকাৰ যোগান ধৰাৰ কথা ঘোষণা কৰিছে। অৰ্থাৎ 39 লাখ মহিলাক 10,000 টকাকৈ অতিৰিক্তকৈ প্ৰায় 3,900 কোটি টকাৰ ব্যয়ৰ কথা এই বাজেটত উল্লেখ কৰা হৈছে। মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনা প্ৰথমবাৰৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰৰ আঁচনিয়ে ঢুকি নোপোৱা বা যিসকলক কিবা কাৰণত এই আঁচনিৰ অন্তৰ্ভুক্ত হ'ব পৰা নাছিল, তেওঁলোকক মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনাৰ জৰিয়তে ঘৰ যোগানৰ কথা এই বাজেটত কোৱা হৈছে। আটাইতকৈ ডাঙৰ কথা, অসমৰ চাহ বাগিচাৰ মজদুৰসকলৰ বাবে, শ্ৰমিকসকলৰ বাবে চৰকাৰী চাকৰিত 3% আৰক্ষণৰ ব্যৱস্থাও এই বাজেটত কোৱা হৈছে। মই ভাবোঁ যে এই বাজেটখনে অসমৰ অৰ্থনৈতিক বিকাশ, সামাজিক ন্যায় আৰু অৰ্থনৈতিক বিকাশক প্ৰতিগৰাকী ব্যক্তিকে সামৰি লোৱাৰ এক মহান সংকল্পৰ কথা এই বাজেটত উল্লেখ কৰা হৈছে। রাজ্যে দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে দুর্নীতি নিবারণ শাখার অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে ফের এক ঘুষখোর লাটমন্ডল ধরা পড়লেন। গ্রেফতারকৃত লাটমন্ডলের নাম টঙ্কেশ্বর নাথ। তিনি হাজো রাজস্ব সার্কেল অফিসের কর্মরত। জানা গেছে লাটমন্ডল টঙ্কেশ্বর নাথ সিলিং জমিকে মেয়াদি লিজে রূপান্তরিত করার সময় একজন ব্যক্তির কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন, তখন ভিজিল্যান্স টিম গ্রেফতার করে। বর্তমানে টঙ্কেশ্বর নাথের জিজ্ঞাসাবাদ চলছে। শীঘ্রই তাকে গুয়াহাটির সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। ম্যাট্রিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে গোটা রাজ্য যেভাবে তোলপাড় হয়ে উঠেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ছাত্র সংগঠন আকসার কর্মকর্তারা। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, এবারে ম্যাট্রিক পরীক্ষা বা ইয়েতে যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গোটা আসাম যেভাবে তুলপাড় হয়েছে তাতে আকসা গভীরভাবে উদ্বিগ্ন এবং আকসা মনে করে এই ঘটনার পেছনে সেবা কর্তৃপক্ষ, চেয়ারম্যান, সেক্রেটারি, কন্ট্রোলার থেকে আরম্ভ করে এদের প্রত্যেকেই এই কাজে জড়িত রয়েছেন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে আওতায় হোক এবং এদের পদত্যাগ দাবি করছে আকসা এবং এদেরকে রেখে পুনরাবস্থায় সুষ্ঠুভাবে সেবা পরীক্ষা চালানো সম্ভব নয়, কারণ ওনারা প্রত্যেকেই এখানে ব্যর্থ হয়েছেন। আমার ধারণা শস্যের মধ্যেই ভূত, শস্যের মধ্যেই ভূত কথাটা প্রমাণ করেছে শান্তিময় হাজারিকার বক্তব্যে। যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তিনি নিজে চেয়ারম্যান থেকে দেখেছেন, উপলব্ধি করেছেন যে সেবার মধ্যে কত দুর্নীতি হয় এবং সেবার দুর্নীতি আজকে নতুন না, সেবার দুর্নীতি দীর্ঘ দিনের এবং এই নিয়ে একটা রীতিমতো যাকে বলে সিন্ডিকেট জাতীয় ব্যাপার আছে। কিভাবে সম্ভব? অর্থাৎ শস্যের মধ্যে সর্বত্রই আছে, সেবাতে আছে, কাউন্সিলে আছে, ইউনিভার্সিটিতে আছে, সর্বত্র আছে। আসাম বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম না, কেজিএনডি ইউনিভার্সিটি ব্যতিক্রম না, সব জায়গায় আছে এবং সেই জন্য আমি জোর দিতে চাই শস্যের মধ্যে ভূত। ইউনিভার্সিটি এবং কাউন্সিল এবং সেবা সবকিছুতেই উপর লেভেলে একটা দুর্নীতি চক্র সঙ্গে জড়িত, আর এই নিয়ে একটা সিন্ডিকেট বা একটা দুষ্ট চক্র এবং সিন্ডিকেট শুধু কাছাড়ে না, বরাকের সর্বত্র এবং আসাম ভ্যালিতেও স্প্রেড করে গেছে। তার সরকারের ব্যর্থতা স্বীকার করেছেন, দায়ভার তিনি নিজের হাতে নিয়েছেন। আমার বক্তব্য, দায়ভার নিজের কাছে নিলে চলবে না, যে সমস্ত লোক দায়ী তাদেরকে দোষারোপ করতে হবে এবং এখানে আমার যেটা সন্দেহ, কতজন লোককে সামনে রেখে আসল যারা অপরাধী তাদেরকে বাঁচানো হচ্ছে, যেটা এনকোয়ারি হচ্ছে, আসল অপরাধীদের রেখে যাদেরকে পাওয়া গেছে তাদের উপর উদল বিন্দু বুঝানো পারে
চাপানো হচ্ছে। যে কয়জনকে পাওয়া গেছে ধরা হচ্ছে, কিন্তু আসল যে মাস্টার মাইন্ড তাকে পাওয়া যায়নি। পেপারে গতকাল বেরিয়েছে বা টিভিতে বেরিয়েছে মাস্টার মাইন্ড পাওয়া গেল, কিন্তু মাস্টার মাইন্ড যাকে পাওয়া গেছে তিনি আসল মাস্টার মাইন্ড নন। আসল মাস্টার মাইন্ড অদৃশ্য, তার নাম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সোনাই রোড এলাকায় বহুজাতিক অটোমোবাইলস উৎপাদনকারী সংস্থা কিয়া মোটরস বিলাসবহুল 4 চাকার গাড়ির একটি শোরুমের উদ্বোধন হয়। শোরুমের উদ্বোধন করেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা ও পুলিশ অধীক্ষক নুমাল মাহাত্তা, এবং সঙ্গে ছিলেন উপ অধীক্ষক সুব্রত সেন, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হুর, জেলা পরিষদ সদস্য মানব সিং, মহাবীর জৈন সহ অন্যান্য আরও বিশিষ্টজনেরা। Grand launching, grand opening of the automobile. As you know, the world, the global brand automobile industry always keen to see the progress of the Kia Motors. So here it is, the dream come true. The southern part of the place where we have today a grand opening of the showroom of the Kia Motors, and that is with the Kia brand. A global brand is going to experienced by the people of this region. So right now we have with the Infinity Kia, the proprietor Mr. Harish Jindalji. So Harishji, congratulations that today you are going to start the grand opening of the Infinity Kia, and one of the most world global, the brand which is the people is going to experience in this region, especially in the Barak Valley. So, and also covering to the Mizoram, Tripura and Manipur. So how do you feel that this is a journey of this automobile, like a world global brand like Kia Motors, and that you are going to start with Infinity Kia? So how do you feel the journey can be a very productive for this region? Thank you so very much for your best wishes. Yes, we have inaugurated our dealership today. Infinity Kia, in the name of Infinity Kia, is the authorized dealership for Barak Valley. It's the dealership for Kia India. As of now, we have 4 models which has come to the Indian market. Apart from that, we have 1 model in the EV segment. The 4 models which currently we are dealing with are Seltos, Sonet, Carens and Carnival. Going forward, if the EV market expands in our territory, then we have an opportunity of bringing EV6, which is an all-electric vehicle. And as far as the territory of Barak Valley is concerned, we are already rendering services in the territory, and we are expecting to initially start with Kachar, and gradually we will move on to the other districts of Hailakandi and Karimganj. And apart from Barak Valley, we will be catering the needs of the states which are adjoining our territory. Okay. Harishji, being a business entrepreneurs in the automobile industry especially, how do you feel that the Barak Valley, the southern part of Assam, is became the automobile hub that can be a productive for the other territory and other states, neighboring states? Over the period of time, what we have observed is Barak Valley is very strategically located. It caters to 3 states: the state of Mizoram, the state of Tripura and the state of Manipur. So it is quite obvious that going forward, Barak Valley will play a very important role, not only in catering these 3 states, but as far as we have heard that we are going to come up with some South Asian corridor, and again we have the Mahasadak link to Silchar, Barak Valley. So definitely it will open ways of business which eventually will be beneficial for the automobile market of Barak Valley. Absolutely. So Harishji, today in this grand opening, what message you like to send to the people of and entire southern part of the Assam? Since it is a new venture, Because as you know, the very competitive market in the automobile industry, many brands are already in the working in this region. So a new inclusion of Kia Motors, how you wanted to say the message? see, since I have been in this market very long, and yes, you are very right, all the competition is already there in this market, but we being a new venture, if you see the history of Kia in Indian industry, it just started in 2019, and it has been only over say 4 to 5 years time now that they have gained momentum in the market. And we have come with a very different kind of a vehicle with fresh appearance, fresh look, which have set the benchmark for the other competitors.
So definitely we have the first movers advantage, and I feel yes, there is competition, because without competition no market is going to develop. So competition should be there, it has to be there, and I feel the more the competition, the more the market size will increase, and it will be beneficial for the entire automobile fraternity. Absolutely. Thank you so much, Harish Jindalji. So the proprietor of the Infinity Kia right now in Shunai Road, and we are sure that one of the world global brand like Kia Motors, also we knew that is dominating across the globe. So definitely the people of Barak Valley as well as the neighboring states peoples, Mizoram, Tripura and Manipur and other parts of the southern part of Assam, I think they are going to get an exclusively driving experience with the luxurious models those who are offering from the Kia Infinity right now in Shunai Road. Thank you. Back to the CNN 24 studio. শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল এক আজব কাণ্ড। রোগীর সাথে অবাধে বিচরণ করছে গবাদি পশু, নেই কোনো সুরক্ষা কর্মী। দিন দুপুরে শিলচর মেডিকেল কলেজ অপিডির ভেতরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে গরু, নেই কোনো মেডিকেলের সুরক্ষা কর্মী সহ ওয়ার্ড বয়। প্রশ্ন তুলছেন অনেকেই, এটা মেডিকেল কলেজের ওপিডি নাকি পশু বিভাগ? বিভিন্ন বিভাগে ভর্তি রোগীর পরিবারের সদস্যরা গবাদি পশুর জন্য চলাফেরা করতে পারছেন না। এছাড়া পাশের কোটায় ডাক্তার সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নেই কোনো প্রতিক্রিয়া। আদৌ কি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের শৃঙ্খলা পরিচালনা কমিটি রয়েছে? যদি শৃঙ্খলা পরিচালন কমিটি থাকে তবে পশুরা হাসপাতালে দিব্যি ঘুরে বেড়াতে পারছে কিভাবে? প্রশ্ন সর্বত্রই। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় নিজের মেয়েকে সহায়তা করে মামলায় জড়ানো শিক্ষক আনোয়ারুল হক বড়ভূইয়া শুক্রবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত 13 মার্চ দ্বাদশ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ঐচ্ছিক বাংলা বিষয়ের পরীক্ষার দিন পরীক্ষার্থী মেয়েকে সহায়তা করার এক ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল করেছিলেন সহকর্মী শিক্ষক বিকাশ পুরকায়স্থ। এই ঘটনাটি সংঘটিত হয় বাঁশকান্দি নেরামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। এই কাণ্ডের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত 14 মার্চ বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে শিক্ষক আনোয়ারুল হক বড়ভূইয়া ও বিকাশ পুরকায়স্থের বিরুদ্ধে মামলা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমেদ লস্কর। এদিকে এই ঘটনার পর বাঁশকান্দি নেরামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আরেকজন সহকারী শিক্ষিকা শাহিদা বেগমকে জেলা স্কুল সমূহের পরিদর্শকের সঙ্গে অযথা তর্কে জড়ানোর জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার কাছাড়ের নাজিরবনে অনুষ্ঠিত হলো আদিবাসী সংঘের বার্ষিক সম্মেলন। দেখুন CNN 24 এর এক বিশেষ রিপোর্ট। আদিবাসী সংঘের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হলো কাছাড়ে। শিলচর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। গ্রামের নাম নাজিরবন। বৃহস্পতিবার সেখানেই অনুষ্ঠিত হলো আদিবাসী সংঘের এক বিরাট সম্মেলন। সম্মেলনে উপস্থিত হন বরাক উপত্যকার বিভিন্ন গ্রাম থেকে আসা গাঁও বুড়া সহ পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা। সবাই উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে তাদের দাবি প্রকাশ করেন, আর সেই দাবি হলো তাদেরকে এসটি করা না হলে জেনারেল করে রাখা হয়েছে। বিগত দিনে হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন রাজ্যে বিজেপি সরকার এলে তাদের সমস্যার সমাধান করবেন, কিন্তু নির্বাচনের পর তিনি তা ভুলে গিয়েছেন বলে অভিযোগ করেন তারা। তাই এবার সবাই মিলে একজোট হয়ে 3 দিনের এই অধিবেশনের ডাক দেন সংগঠনের কর্মকর্তারা। প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে তাদের প্রতি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে অনীহা
সেই অনীহা থেকে মুক্ত করতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্তে যাবে সংগঠন। প্রথা অনুযায়ী এদিনের অনুষ্ঠান স্থলে মাটির ঘটে প্রদীপ জ্বালিয়ে সর্বদেবদেবীর স্মৃতিচারণ করে সূচনা হয় অধিবেশনের। নিজের সমাজের জন্য বা নিজের জাতির জন্য সেই মুন্ডা সমাজের শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণ এবং স্মৃতিচারণা করা হয় এদিনের অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ। হর বছর আমরা আদিবাসী সংঘের, বরাকবিলি আদিবাসী সংঘের এই সভা সমিতি করি। আমাদের দুঃখ সহিতে করি, এটা খুশির সভা নয়। আমাদের যে দাবি দাবা আছে এবং ছিল, এটার জন্য আমরা বহুতেই কান্দাকুটি করি এবং আমরা দাবি রাখতেই থাকি। আমাদের আসামেও এবং বরাকবেলিতেও এসটি জনজাতি দিবে বলে আমাদেরকে 2014 সালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ অবধি এই যে এসটির দাবি, এটার কোনো খোঁজখবরই নেই। আমরা গুয়াহাটিতেও সংগ্রাম করছি এবং বরাকবেলিতেও সংগ্রাম করছি, আমাদের এই এসটির দাবির কোনো নাম নিশানও পাচ্ছি না। সেই রকমই আমাদের আজকে এই আদিবাসী বরাকবেলি সভাতেও আজকেও আমি দাবি রাখতে চাই আমার মহামান্য মাননীয় প্রধানমন্ত্রীকে, যাতে আমাদের আদিবাসীদের এসটি যেটা দাবি চলছে, এই দাবিটা যাতে আমাদেরকে দেয়। আর সেখানে আমাদের দাবি রয়েছে, আমরা পিছপড়া সমাজ, আদিবাসীরা আমরা অনেক পিছপড়া সমাজ রয়েছি। আমাদের যেটা শিক্ষা দীক্ষা নেই, শিক্ষা দীক্ষা যেটা করাছি অনেক দুঃখ করে, কেউ পাতি তুলে, কেউ ক্ষেত করে, কেউ রুজি করে, কিন্তু আমরা কি আমাদের কোনো একটা চাকরির কোনো অনুদানই পাই নাই। কেন কি আমাদের জেনারেল কোনো কোটাই নেই, না ওবিসি, না জেনারেল, না এসটি, কোনো জাতের কোটা নেই আমাদের আদিবাসী। সেই জন্য আমরা শুধু একটাই কথা চাই, আমাদের এসটি দাবি লাগেই লাগে। যদি না হয়, বরাকের উপত্যকা থেকে আমি আদিবাসী সংঘের প্রেসিডেন্ট আমি দিলীপ পানিকা বলছি, আমার বরাকবেলি থেকে নিয়ে বলছি, যদি সেটা না হয় আমরা পরে অন্য ভাব চিন্তাধারা করব। আমরা ভোট কেকে দিব, কেকে না, এটা আমরা চিন্তাধারা করা আমরা মজবুর হয়ে যাব। শিক্ষার সাথে সাথে খেলাধুলার প্রতিও স্কুল পড়ুয়াদের যাতে অধিক আগ্রহ বাড়ে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। শুক্রবার শিলচর মহকুমা এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে রাঙ্গিরখাড়ি নেতাজি গার্লস বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলে তপশিলি জাতিভুক্ত নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের হাতে ক্রীড়া সামগ্রী বন্টনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। এটা তোমাদের কত ফুর্তির ব্যাপার, আনন্দের ব্যাপার। হ্যাঁ, কোন খেলোয়াড়ের জন্য আমরা হাততালি দিতে পারিনি। সরকার চাচ্ছে যাতে প্রতিভাবান খেলোয়াড়রা এখান থেকে উঠে আসে, যার জন্য স্পোর্টস কিটস দেওয়া আছে। একটা কিটের মধ্যে থাকবে একটা ব্যাগ আছে, ট্র্যাক শু আছে, জুতা আছে, একজোড়া জুতা আছে, শু, আর জলের বোতল আছে। এগুলো একজন স্পোর্টসম্যানের জন্য খুব দরকার। এটা পাওয়ার পর যাতে এটার সৎ ব্যবহার হয়, যাতে তোমরা এটাকে কাজে লাগিয়ে যাতে স্পোর্টসের প্রতি মনোনিবেশ করতে পারো। কারণ তোমরা যদি স্পোর্টসের প্রতি মনোনিবেশ করো, তাহলে তোমাদের মধ্যে কেউ হয়তো একজন হিমা দাস হয়ে যেতে পারে, বা আরো অন্য কেউ হয়ে যেতে পারে, যাতে আমরা গর্ব করতে পারি। এমনকি মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাতে দেশের প্রতিনিধিত্ব করতে পারো, এরকম হতে পারে। অসম্ভব তো কিছু নেই। চেষ্টা যদি 50 জনে করে, একজন বেরিয়ে আসতেও পারে। আর এটা যাতে হয়, তোমরা যাতে চেষ্টা করো, এটা যদি কাজে লাগাও, তার জন্য তোমাদের প্রতি আমার আহ্বান রইল। আর এই কথা বলে আজ শিলচর বঙ্গভবনে রূপম সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার 42তম সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার ষষ্ঠ দিনে 6টি নাটক মঞ্চস্থ হয়। এই 6টি নাটকের দলগুলো হলো শিলচরের সারস্বত, গণসুর কালচারাল ইউনিট এবং দশরূপক, কোচবিহার থেকে অনাসৃষ্টি এবং কলকাতার জীবনকাঠি। এবারে খেলার খবর।
শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের ফাইনাল রাউন্ডের বি গ্রুপের খেলা শুরু হয় আজ থেকে। শুক্রবার প্রথম ম্যাচে জয়ী হয়েছে তেজপুরের বিডিএম টিটিসি। তারা হারিয়েছে এভারগ্রিন ক্লাবকে 60 রানে। প্রথম মৃত্যুবার্ষিকীতে শিশুতোষ বসাককে ফুটবলের মধ্য দিয়ে স্মরণ করল গ্রিন হর্নেট ক্লাব। 5A সাইড নকআউট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো রংমাই ক্লাব। ফাইনালে তারা হারিয়েছে কাছাড় স্পোর্টিং ক্লাবকে 5-2 গোলে। এর আগে প্রীতি ফুটবল ম্যাচ জয়ী হয়েছে শিলচর ব্যাটারেন এফসির এ দল। তারা হারায় বি দলকে 2-1 গোলে। অনূর্ধ্ব 15 শিলচর ফুটবল একাডেমির এ দল 3-1 গোলে পরাজিত করেছে বি দলকে। এদিন প্রয়াত শিশুতোষ বসাককে স্মরণ করল শিলচর ডিএসএ। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সদস্যরা তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রয়াত বসাকবাবুর ক্রীড়া উন্নয়নে অবদানের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সভাপতি সহ বেশ কয়েকজন সদস্য। সভার শেষে উঠতি ফুটবল খেলোয়াড় গিনসন লেমিনকে 1 সেট ফুটবল পোশাক এবং সংস্থার সাধারণ পরিষদ সদস্য প্রণবানন্দ দাস 5,000 টাকা এককালীন বৃত্তি হিসাবে তার হাতে তুলে দেন। CNN 24 এর সংবাদ এ পর্যন্তই। নমস্কার।